আসসালামু আলাইকুম। দাখিল ২৬ বাংলা ফার্স্ট পার্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। প্রথমেই বলতে চাই, বাংলা ফার্স্ট পার্ট কখনোই কোনো সাজেশন বেজে কোশ্চেন কমন থাকে না। কোনো সাজেশন থেকে সরাসরি কোশ্চেন কমন থাকবে না, এটা মনে রাখতে হবে। যদি আপনি মাদ্রাসা বোর্ডের টপ ৫টা কোম্পানি যেমন আলফাতা, লেকচার, ইমতেহান, দর্শন এবং কি রয়েছে বারাকা সহ আরও অনেক আছে, যদি আপনি টপ কয়েকটা কোম্পানির মডেল টেস্ট, টেস্ট পেপার, সাজেশন সব ফলো করেন, সব মুখস্থ করেন, এমসিকিউ, সিকিউ, এসকিউ, এরপরেও আপনার বোর্ড পরীক্ষায় কোশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি 50%-এরও কম। এটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? কখনোই বাংলা ফার্স্ট পার্ট, আপনি কখনোই বাংলা ফার্স্ট পার্ট কোনো সাজেশন ফলো করলে বা কোনো গাইডলাইন ফলো করলে বা কোনো টিচারের সাজেশন দিলে আপনি কমন পাবেন না, কারণ এটা সৃজনশীল, এটা ভিতর থেকে অবজার্ভ করতে হয়, বিশেষ করে বাংলা ফার্স্ট পার্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলা ফার্স্ট পার্টে এমসিকিউতে বেশিরভাগ শিক্ষার্থীরা ফেল করে। বিগত বছর হিস্টোরি চেক করেন, হিস্টোরি লোড দেন, জানতে পারবেন বিগত বছরে বাংলাতে যারা ফেল করছে তারা বেশিরভাগই এমসিকিউতে ফেল করছে। এবং যদি 10টা স্টুডেন্ট ফেল করে থাকে, কমপক্ষে 2জন বাংলাতে ফেল করে। এবার অঙ্ক আছে, গণিত আছে, অ্যারাবিক ফার্স্ট পার্টেও ফেল করে। তার মানে বাংলা ফার্স্ট পার্টে ফেল করার প্রবণতা অনেক বেশি। কেন? এসকিউতে সমস্যা হবে না, সিকিউতে সমস্যা হবে না, মূল সমস্যা হবে এমসিকিউতে। 8টা 9টা হবে, 10টা হবে, ফুলফিল মার্কটা আসবে না। তো আপনার জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে, আপনাকে প্রত্যেকটা গল্প এবং কবিতা ভিতর থেকে অবজার্ভ করে পড়তে হবে, গল্পের ভাব বুঝতে হবে, সিকোয়েন্স বুঝতে হবে, গল্পের শব্দ অর্থগুলো বুঝতে হবে, লেখক কী বোঝাতে চেয়েছেন বুঝতে হবে, পুরো গল্পের পুরো থিওরিটা আপনার মাথায় রাখতে হবে, তাইলে আপনি আনসার করতে পারবেন। এবার বলতে পারেন, ভাইয়া তাহলে আমরা পড়বো কীভাবে? আমি আপনাদেরকে বলবো যে আপনারা কয়েকটা গুরুত্বপূর্ণ গল্প পড়বেন। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ গল্প এবং কবিতার কথা আপনাদেরকে বলবো, তবে কেমনে পড়বেন সেটা আগে বলি। আপনি মনে করেন ধরলেন শোভা গল্প, ধরলেন শোভা। শোভা গল্পের আপনি প্রথম পড়বেন লেখক পরিচিতি, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে গুরুত্বপূর্ণ কবি, তার সম্পর্কে আপনাকে পড়তে হবে। আমি আপনাকে কয়েকটা গুরুত্বপূর্ণ কবির নাম বলি: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এরপর হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন, জীবন আনন্দ দাশ, এরপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, জসীমউদ্দিন। এরা হচ্ছে গুরুত্বপূর্ণ কবি। আপনি কি এমন কোনো বই পেয়েছেন, আপনি ক্লাস 1 থেকে পড়তেছেন, যে বইতে নজরুল এবং রবীন্দ্রনাথের লেখা নাই? পাননি, এবং সামনেও পাবেন না। এরা অনেক গুরুত্বপূর্ণ লেখক, এদের সম্পর্কে পরীক্ষায় কোশ্চেন এমসিকিউ আসতে পারে, এবং এদের লেখা যে কবিতা বা গল্প আছে বা পদ্য বা হচ্ছে প্রবন্ধ আছে, এখান থেকে সিকিউ এমসিকিউ আসতে পারে, আসে। বুঝতে পেরেছেন? এই কয়েকজন গুরুত্বপূর্ণ লেখকের লেখাগুলো আপনার খুব ভালো করে পড়তে হবে। সাপোজ আপনি শোভা পড়বেন, আশা করছি আগে থেকে পড়া আছে। সাপোজ আপনি শোভা প্র্যাকটিস করবেন বা পড়বেন, কী করবেন? আগে শোভা গল্পের যিনি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে বিস্তারিত পড়বেন, গুরুত্বপূর্ণ লেখক যেহেতু। 2 নম্বরে আপনি কী করবেন? পাঠ পরিচিতি পড়বেন, মানে এই যে গল্প বা প্রবন্ধ বা কবিতা, এখানে যেই বিষয়ে আলোচনা করা হচ্ছে, মূল থিমটা কি, স্ট্রাকচারটা কি, এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই কী পড়তে হবে? আপনাকে পাঠ পরিচিতি পড়তে হবে। এরপরে শব্দার্থ টিকা, কিছু কিছু শব্দ থাকবে ওই মানে গল্পের মধ্যে যেগুলো একটু আনকমন থাকবে। আবার অনেক সময় শব্দের অর্থেরও এমসিকিউ আসে, সিকিউ আসে, সিকিউর ক নাম্বার আসে, এবং আপনাকে গল্প বুঝতে হলেও অর্থ বুঝতে হবে। 4 নম্বরে পুরো গল্পটা আপনি প্রথমে একবার রিডিং পড়বেন, একদম ধীরে ধীরে, এমনভাবে পড়বেন যেন আপনি রিডিং পড়তেই পারেন না, নতুন করে রিডিং শিখছেন এরকম ধরে ধরে পড়বেন প্রথমবার। এবার দ্বিতীয়বার আবার পড়বেন রিডিং। এবার দ্বিতীয়বার পড়ার সময় হাইলাইট পেন নিয়ে বসবেন। এটা আগেই করা উচিত ছিল, এখন পরীক্ষার আগে তো আসলে সম্ভব না। এটা একদম ক্লাসে যখন ভর্তি হয়েছেন তখন থেকে এই গল্পগুলো, কবিতাগুলো এইভাবে হাইলাইট করে করে পড়া দরকার ছিল। আমি আমার পেজ বেসে হাইলাইট করে করে পড়াই দিয়েছি, এবং তাদের কাছে সেই পেজগুলো মানে পিডিএফ করে তৈরি করে দিয়েছি, মানে মূল বই দেখে দেখে হাইলাইট করে করে পড়িয়ে তাদেরকে আমি পিডিএফ দিয়ে দিয়েছি, এবং সেই ক্লাসগুলো তাদেরকে দেওয়া আছে। তাহলে আপনি দ্বিতীয়বার যখন পড়বেন, তখন যেই যে লাইনগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে, সেগুলো আপনি হাইলাইট করবেন, কালার করবেন, মানে যাতে চোখ পড়ে। আপনি যখন পরবর্তীতে একবার করে খুলবেন, পেজ খুলবেন, আপনার ওই কালার যেখানে করছেন সেখানে আগে চোখ পড়বে। আর মনে রাখবেন, এই মুখের চাইতে, এই কান্নের চাইতে বেশি মুখস্থ করতে পারে কে, বেশি ধরতে পারে কে, মনে রাখতে পারে কে? চোখ। ঠিক আছে? তো হাইলাইট করে পড়বেন। এবার তৃতীয়বার যখন পড়বেন, তখন যেগুলো হাইলাইট করেছেন গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো মুখস্থ করবেন। এরপরে কোথায় যাবেন? এরপরে আপনি আপনার গাইড বা সাজেশন, যা টেস্ট পেপার বা মডেল টেস্ট যার যেটা আছে, ওখান থেকে প্র্যাকটিস করবেন। আপনি এমসিকিউগুলো পারেন কি দেখবেন, আপনি সিকিউর ক খ পারেন কিনা দেখবেন। আর গ ঘর ক্ষেত্রে আপনারা কিন্তু গ ঘতে মার্ক পাবেন না, শুধু উদ্দীপক লেখেন। অনেকে আছেন উদ্দীপক প্রেমী, অনেকে উদ্দীপক প্রেমিক আছেন, আপনি উদ্দীপক লেখেন। আমি অবশ্যই সৃজনশীল লেখার সিস্টেম একটু পরে বলবো, আগে আমি মূল কথাটা শেষ করি। তাহলে সৃজনশীল, এমসকিউ, এসকিউ এগুলো আপনার গাইড বা সাজেশন বা মডেলটা সেখান থেকে প্র্যাকটিস করবেন। এইভাবে আপনি কয়েকটা গুরুত্বপূর্ণ গল্প শেষ করবেন।
যাদের আগে থেকে সবগুলাই পড়া আছে তারা সবগুলা রিভিশন দিবেন, যাদের সবগুলা পড়া নেই তারা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়বেন। তবে সবগুলো গল্পই দেখে যাবেন, ঠিক আছে, রিস্ক নিতে না চাইলে। কারণ বাংলা ফার্স্ট পার্ট পরীক্ষার কোশ্চেনটা খুব হার্ড হবে, কঠিন হয়, প্রত্যেক বছরই হয়। হাই স্কুল লেভেলে আপনারা দেখেছেন যে কয়েকটা বোর্ডে একদম একদম বাস কাকে বলে দিয়ে দিছে, কিন্তু যেমন কুমিল্লা বোর্ডে, রাজশাহী বোর্ডে, যশোর বোর্ডে ভালো রকমের বাস দিয়েছে আর কি এমসিকিউর ওখানে। তো যদি আপনারা 4টে পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ 4টে পরীক্ষা আমাদের সাধারণ থেকে কমন ছিল। তো বাংলাতে কখনো কমন দেওয়া সম্ভব না। আমি আপনাকে বলতে পারি এই গল্প থেকে গল্প কোশ্চেন আসবে, আমি এটা বলতে পারি, ইনশাল্লাহ এটা বলতে পারি, অনুমান করতে পারি। আসেন তাহলে আমি আগে গল্পগুলো বলি, আর পড়া সিস্টেম তো বলে দিলাম কীভাবে পড়বেন গল্পগুলো, ঠিক আছে। আপনি যদি মনে না থাকে তাহলে আবার ভিডিওটা প্লেব্যাক করবেন, করে দেখবেন যে আমি কী কী বলছি। একটা গল্প সম্পর্কে বা একটা কবিতা সম্পর্কে প্রস্তুতি নেওয়ার জন্য কী কী করতে হবে আমি কিন্তু বলছি। দেখেন, প্রথমে আমি আপনাকে বলবো শোভা পড়ার কথা। শোভা, এই গল্প থেকে একটা কোশ্চেন আসবেই মাস্ট ইনশাল্লাহ সিকিউতে, ঠিক আছে, মানে সৃজনশীল একটা কোশ্চেন শোভা থেকে আসবেই, ঠিক আছে। পাশাপাশি আপনি দেখবেন শিক্ষা ও মনুষ্যত্ব, আপনি ফার্স্ট গ্রেডে রাখবেন, এটাকে রাখবেন আপনি 5 স্টারে রাখবেন এইটা শোভাকে। শিক্ষা মনুষ্যত্ব রাখেন 4 স্টারে, ঠিক আছে, ইনশাল্লাহ এখান থেকেও কোশ্চেন থাকবে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন 3 স্টারে। গল্প কিন্তু অনেক, সেখান থেকে আমি সাজেশন তৈরি করেছি মাত্র 5টা গল্পের, 6টা গল্পের, সেখান থেকে আমি আরও কমাই দিচ্ছি, ঠিক আছে। বই পড়া, এইটাও পড়বেন, এবং এইটা এবং প্রবাস বন্ধু একটা আছে না গল্প, প্রবাস বন্ধু, এই দুইটা সেম ক্যাটাগরির গল্প। প্রবাস বন্ধু এবং প্রত্যুত্তর প্রকার দুইটা প্রায় কাছাকাছি সিস্টেমের গল্প, যে কোনো একটা থেকে একটা টানতে পারে, ঠিক আছে। আর পড়বেন নিম গাছ, মানে আমার লেখা হয়নি এখানে, এটা ভুল হয়েছে, নিম গাছ হবে, ঠিক আছে, নিম গাছ, এই হচ্ছে ব্যাপার। তবে বেশি করে পড়বেন শোভা, বই পড়া, শিক্ষা মনুষ্যত্ব, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশাপাশি এগুলো সবগুলাই পড়বেন। আমি কিন্তু অল্প কয়েকটা দিই, 6টা দিয়েছি, তবে বেশি এগুলো পড়া পড়বে, 6টা যেগুলো আছে সবগুলাই পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এই ছিল গল্প। কবিতা অংশ, কপোতাক্ষ নদ মাস্ট, ইনশাল্লাহ এখানে একটা কোশ্চেন থাকবে সিকিউ। এবারে সেই দিন এই মাঠ, এটা গুরুত্বপূর্ণ, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, ঠিক আছে, জীবন বিনিময়, ওমর ফারুক। তবে ফার্স্ট গ্রেডে আছে এইটা, সেই দিন এই মাঠ, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এগুলো ফার্স্ট গ্রেডে আছে। সেকেন্ড গ্রেডে জীবন বিনিময় রয়েছে, ওমর ফারুক রয়েছে, এখানে আমরা 6টা দিয়েছি, ঠিক আছে। আপনারা একটু রিস্ক নিতে চাইবেন না, কারণ বাংলা ফার্স্ট পার্ট অনেক কঠিন কোশ্চেন করবে, অনেক ডিফিকাল্ট কোশ্চেন হবে। সে জায়গা থেকে আপনারা এই 6-6-12টা, এখানে নিম গাছ আছে, 6-6-12টা গল্প এবং কবিতা শেষ করার পরে সময় পাইলে বাকিগুলো পড়বেন। পড়ার সিস্টেম তো বলে দিলাম কীভাবে পড়তে হবে। প্রথমে কী করতে হবে, লেখক পরিচিতি, তারপরে পাঠ পরিচিতি, তারপরে শব্দের অর্থ, তারপরে রিডিং পড়তে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে হবে, রিডিং বুঝে বুঝে। তারপরে কি পড়তে হবে, দ্বিতীয়বার রিডিং পড়তে হবে কিন্তু হাইলাইট করে করে। তারপরে আরেকবার পড়তে হবে মুখস্থ করে করে, গুরুত্বপূর্ণ তথ্য মুখস্থ করতে হবে। তারপরে নিজের গাইড, সাজেশন, টেস্ট পেপার, মডেল টেস্ট যার যা আছে ওটা থেকে প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে। এই ছিল গল্প। এবার আপনারা কি করেন, অনেকে সৃজনশীল আনসারই করতে পারেন না, উদ্দীপক লেখেন বিশাল আকার, উদ্দীপকে যা আছে দাড়ি কমা ফুল স্টপ সহ সব লেখেন। এই জন্য আমি আপনাদেরকে বলি উদ্দীপক প্রেমী, অনেকে আছেন উদ্দীপক প্রেমী, এই উদ্দীপক প্রেম বাদ দিতে হবে। আর খাতায় অবশ্যই প্যারা করে লিখবেন। আমি আপনাদেরকে 2টা খাতার মডেল দেখাচ্ছি, ক্লাসটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। সাপোজ এই একটা খাতার পেজ, আমি এখানে মার্জিন টানার পরে আমি হয়তো 3 নং কোশ্চেনের উত্তর লিখছি, 3 নং কোশ্চেনের উত্তর। এবার আমি লেখা শুরু করলাম, লিখতেছি, মনে করেন সারেগামা বা আমার সোনার বাংলা লিখতেছি, ব্যাস আমার লেখা শেষ। এটা মনে করে নিলাম পেজ নম্বর 1, এটা পেজ নম্বর 1 নিলাম। আমরা আরেকটা পেজ নিচ্ছি, আরেকটা মডেল নিচ্ছি। আমার আজকের কথাগুলো আপনাদের সারা জীবন কাজে লাগবে, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আরেকটা পেজ নিলাম, এখানে আমরা লিখলাম 1 নং কোশ্চেনের উত্তর, এইবার আনসার শুরু করছি। ভালো করে খেয়াল করবেন কি করতেছি, এবং 2টা খাতার মধ্যে কম্পারিজন করবেন, কম্পেয়ার করে দেবেন কি ধরনের পরিবর্তন পরিমার্জন এখানে রয়েছে। এটা হচ্ছে পেজ 2, বলেন কোনটা দেখতে সুন্দর লাগছে।
এটা গড বাঁধা লেখা, একদম কোনো প্যারা না করে, কোনো স্ট্যান্ডার না করে সরাসরি লেখা। এটা লিখলে কখনোই মার্ক ভালো পাবেন না, আপনাকে অবশ্যই প্যারা প্যারা করে লিখতে হবে। এটা লেখার জন্য একটা কৌশল। এবার আসেন সৃজনশীলের ক্ষেত্রে কি করবেন। সৃজনশীলের ক্ষেত্রে আমি আপনাকে বলি, সৃজনশীল হচ্ছে, আমি মোট পুরো সৃজনশীল একটা কোশ্চেন আমি আনসার করে দেখাচ্ছি, একটু ধৈর্য নিয়ে ক্লাসটা দেখতে হবে। মনে করেন সৃজনশীল আমি লিখবো 7 নং কোশ্চেনের উত্তর, 7 নং প্রশ্নের উত্তর লিখলাম আর কি সাপোজ। এবার ক নম্বর, ক নম্বরে মার্ক কত? 1। ক নম্বর উত্তর যেহেতু জ্ঞানমূলক, এটা হতে পারে 1 শব্দে, হতে পারে 1 বাক্যে, 2 শব্দে, 2 বাক্যে, 1 লাইনে, 2 লাইনে, হতেই পারে, 2.5 লাইন, 3 লাইনে হতে পারে। ঠিক আছে, এক কথায় হতে পারে, 1 শব্দে হতে পারে, 1 বাক্যে হতে পারে, 1 লাইনে হতে পারে, 2 লাইন, 2.5 লাইনও লাগতে পারে। ঠিক আছে, ধরলাম আমি 2 লাইন এটা লাগছে আমার, ক নম্বরটা লিখতে আমার 2 লাইন লাগছে। ঠিক আছে, ক নম্বর। এবার একটু ফাঁকা রাখবো, আমি অবশ্যই একটু ফাঁকা রাখবো, রেখে আমি খ নম্বর শুরু করব। একটু ফাঁকা রেখে আমি খ নম্বর শুরু করলাম। খ নম্বরের ক্ষেত্রে আমার সেম, আমি আনসার করতেছি। এবার খ নম্বরে বলেন মার্ক কত? খ নম্বরে কত মার্ক? খ নম্বরে কয় মার্ক? 2 মার্ক। এই 2 মার্ক বিধে আপনি প্যারাও করবেন 2টা, একটা প্যারা হবে জ্ঞানমূলকের মতো, আর একটা প্যারা বাকিটা। এবার এই প্যারায় আপনি কেমন করে আনসার করবেন দেখেন। আপনারা অনেকেই সৃজনশীল আনসারই করতে পারেন না। দেখেন আমি কীভাবে আনসার করলাম, 2টা প্যারায় আনসার করলাম খ নম্বর, কারণ খ নম্বরের মার্ক হচ্ছে 2। এখন কথা হচ্ছে প্রথম প্যারায় আমি নিচের প্যারায় যা লিখবো, মানে আনসারে আমি যা লিখবো তার একটা শিরোনাম, তার একটা মূল থিম বা শিরোনাম আমার এই প্রথম 2.5 লাইনের বা 3 লাইনের মধ্যে আছে। মানে প্রথম প্যারার মধ্যে আমি দ্বিতীয় প্যারায় কী লিখতেছি বা পুরো কোশ্চেনের আনসারটা আমি কী করতেছি, কী ধরনের ভাইব দেওয়ার চেষ্টা করছি, তার একটা শিরোনাম আমার প্রথম প্যারায় থাকবে। আর দ্বিতীয় প্যারায় আমি বাকিটা শেষ করবো। এই হচ্ছে আমাদের ক আর খ। চলেন গ ঘতে যাই। এইবারই আপনাদের মানে সেই কথা চলে আসবে আর কি, যে উদ্দীপক প্রেম। অনেকে আপনারা উদ্দীপক এত ভালোবাসেন, উদ্দীপক না লিখলে আপনারা বাঁচেন না। উদ্দীপক লেখাই লাগবে, এটা করা যাবে না, উদ্দীপক লেখা যাবে না। কি করতে হবে দেখেন, গ নম্বরে মার্ক কত? 3। আপনাকে লিখতে হবে 3 প্যারায়। একটা প্যারা হবে ক নম্বরের মতো, মানে জ্ঞানমূলকের মতো একটা প্যারা হবে, একটা প্যারা হবে জ্ঞানমূলকের মতো, আর একটা প্যারা মাঝখানে থাকলো। ঠিক আছে, যদি আমার এই পেজে শেষ না, আমি সামনের পেজে যাবো। গ নম্বরে 1-1.5 পেজ লিখতে হয় আর কি। যাদের হাতের লেখা ছোটো তারা 1 পেজ একটু বেশি লিখবেন, যাদের হাতের লেখা বড় তারা 1.5 পেজ লিখবেন। ঠিক আছে, মনে করেন আমার গ নম্বর এখানে শেষ, তাহলে আমার ঘ নম্বরে আমি যাচ্ছি। এই হচ্ছে আমার ঘ নম্বর। এখন আপনারা গ ঘতে কী করেন, কোশ্চেনের মানে ভাষাই বোঝেন না, না বুঝে উদ্দীপকে যা আছে তাই লেখেন। যেমন আমি আপনাকে বলতে চাই, যেহেতু বাংলা ফার্স্ট পার্ট, মনে করেন যে একটা মেয়ের কথা বলবো যে রহিমা খাতুন একজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে। রহিমা খাতুন একজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে, তার মা তাকে বোঝা মনে করে। সে আমি একটু ঘুরায় বলি, অন্যভাবে বলি যাতে আপনারা বিষয়টা ধরতে পারেন, যে রসুলপুর গ্রামের রহিমা খাতুন 7ম শ্রেণীর একজন শিক্ষার্থী। ঠিক আছে, একটা দুর্ঘটনায় তার চোখ নষ্ট হয়ে যায়, পরে সে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে সমাজে পরিচিতি লাভ করে, তাকে সবাই ঘৃণা করে, তাকে সবাই অবহেলা করে, তার পরিবার তাকে বোঝা মনে করে। এরকম একটা উদ্দীপক বললাম। আমি আশা করছি ধরতে পেরেছেন কোন গল্পের ভাইব দেওয়ার চেষ্টা করছি। শুভা। এবার আপনাকে গ নম্বরে বললো যে উদ্দীপকের রহিমা খাতুনের সাথে তোমার মূল মানে পাঠ্য বইয়ের কার সাদৃশ্য রয়েছে বা কার চরিত্রের হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, এরকম কোশ্চেন করলো। এবার কোশ্চেনে মানে জিজ্ঞাসা করছে কি, আপনি আনসার শুরু করছেন কি দিয়ে, কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে গ নম্বরে ধরেন যে কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে উদ্দীপকের রহিমা খাতুনের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন চরিত্রের মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে, বা তোমার পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো, এরকম বিভিন্ন জিনিস থাকলো। আর আপনি শুরু করেছেন এভাবে যে রসুলপুর গ্রামের রহিমা খাতুন 7ম শ্রেণীর ছাত্রী, এগুলো আপনাকে চেয়েছে। এগুলো তো উদ্দীপকেই আছে, আপনি টানছেন কেন? এগুলা ছাত্রদেরকে খেপানো ছাড়া কিচ্ছু না। উদ্দীপকে তো এগুলো আছে, আপনি কেন টানবেন? এগুলো আপনার টানার কোনো দরকার নাই। সাপোজ ধরলাম কোশ্চেন এইটাই যে উদ্দীপকের রহিমা খাতুনের সাথে তোমার পাঠ্য বইয়ের কার সাদৃশ্য রয়েছে, তোমার পক্ষ থেকে যুক্তি দাও, এটা মনে করেন কোশ্চেন। তা আমি প্রথম একটা প্যারা, দ্বিতীয় একটা প্যারা, তৃতীয় একটা প্যারা, 3টে প্যারা তো করবো। প্রথম প্যারা আমি একটা শিরোনাম দিব, মানে এমন একটা ভাইব দিব যে আমি ভিতরে কী লিখছি স্যার এটা পড়ে বুঝতে পারবে। আর স্যাররা তো ভিতরে পড়বেও না, উপরটুক পড়বে, পড়ে বুঝবে আপনি আসলে কী লিখতে চান। আবার আপনারা অনেকে এমন করেন যে যার সাথে মিল রয়েছে নিম্নে দেখানো হলো, নিচে আলোচনা করা হলো, এরকম করা যাবে না। স্যারকে নিচে পাঠানো যাবে না, স্যারকে এখানেই বোঝাতে হবে আমি কী লিখতে চাই, মানে এখানে একটা শিরোনাম থাকবে।
তাহলে আমরা কি বলতে পারি একদম অল্প কথায়, উদ্দীপকের রহিমা খাতুনের সাথে পাঠ্যবের কি শুভা গল্পের প্রধান চরিত্র শুভার কি রয়েছে, সাদৃশ্য রয়েছে। এই কথাটা শিরোনাম আকারে আমার প্রথম প্যারার মধ্যে থাকবে। এবার দ্বিতীয় প্যারা কি আমরা উদ্দীপকে যাব? যে না, আমি মূল বইতে যাব। কোথায় যাব? মূল বইতে। মূল বইতে কী টানবো? এই উদ্দীপকের সাথে ঠিক যেই যে লাইনগুলো যায় শোভার, যেমন শোভাকেও সবাই কী করতো? অপছন্দ করতো। শোভাও একটা মানে প্রতিবন্ধী ক্যাটাগরি ছিল, কথা বলতে পারতো না, ঠিক আছে, তার ডিফেক্ট, তারও ডিফেক্ট, এইগুলো একটুখানি আলোচনা করবো আমি দ্বিতীয় প্যারায়। আর তৃতীয় প্যারায় দুইটার মধ্যে আমি সাদৃশ্য দেখাবো, যেহেতু আমার কোশ্চেনে বলা ছিল কার সাদৃশ্য আছে, তোমার পক্ষ থেকে যুক্তি দেখাও, তখন আমি দুজনের মধ্যে সাদৃশ্য দেখাবো। এই লাস্টের পরে এসে আমার উদ্দীপক থেকে কিছু কিছু কথা আসতে পারে, এর মানে এই না দাড়ি কমা ফুল স্টপ যা আছে একদম রসুলপুর গ্রামের অমুক তমক কিন্তু তার 14 সহ নিয়ে আসতে হবে এমন না। ঠিক যেই যে কথাটা খুব জরুরি গুরুত্বপূর্ণ আমার আনসার করতে লাগবে, সেই কথাগুলো উদ্দীপক থেকে টানবো আর গল্প থেকে টানবো, টেনে আমি একটা কম্পারিজন করে সাদৃশ্য বৈসাদৃশ্য যা যেটা চাবে সেটা আমি আনসার করার চেষ্টা করবো। ঠিক আছে। ঘ নম্বরে একই ব্যাপার। ঘ নম্বর তবে হবে কয় প্যারা? যেহেতু 4 মার্ক, কয় প্যারা হবে? 4 প্যারা হবে। তাহলে মনে করেন ঘ নম্বর একটা প্যারা হবে জ্ঞানমূলকের মতো ছোট করে, তারপরে আরেকটা প্যারা, মনে করেন 3 প্যারা এখানে করলাম, আবার আরেকটা পেজ করে আমি আরেক প্যারা করলাম। এই হচ্ছে সৃজনশীল লেখার কৌশল, সিস্টেম বা ফরম্যাট, স্ট্রাকচার, সেটা যেই সাবজেক্টই হোক না কেন। খুব বেশি উদ্দীপক টানাই যাবে না। আপনারা মনে করছেন যে উদ্দীপক লিখে দিলাম আর মার্ক, হ্যাঁ এটা আপনি করেন, কখন করবেন? আপনার একটা কোশ্চেন হয়ই না, তো সেটাকে আপনি রেখে আসবেন না। রেখে আসার কোনো সিস্টেম নাই, কোনো কোশ্চেন কোনো মার্ক রেখে আসা যাবে না, আপনাকে আনসার করে আসতে হবে। সাপোজ স্যাররা তো অনেক সময় পেশারে থাকে, যারা খাতা দেখে, সাপোজ মনে করেন খাতা দেখছে আপনারা সব ভালো একটা পড়েনি, বেশ নাম্বার দিয়ে দিল, আর লাস্টের দিক দিয়ে সৃজনশীল একটু খারাপই হবে, সিকিউগুলো খারাপ হবে, তখন আপনি লেখেন